ডাকপ্রিয়র চিঠি লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা 47 এবং অন্তিম পর্ব। গল্প শুরু করার আগে আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই পুরো পর্বটা শোনার পরে অবশ্যই এই গল্পটার রিভিউ কমেন্টে জানাবেন। তো দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। আজ বৃহস্পতিবার, বাংলায় পয়লা জ্যৈষ্ঠ 1422 বঙ্গাব্দ, ইংরেজিতে মে মাসে 30 তারিখ, রোজ বৃহস্পতিবার। নূরজাহান প্রচন্ড মাথা ব্যথা নিয়ে পরীক্ষা হল থেকে বেরিয়ে হাসানকে দেখতে পেল কলেজ গেটের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে। নূরজাহানের কালো বোরখা পরিহিত গেট থেকে বেরিয়ে হাসানের মুখোমুখি হয়ে হাসানকে পরীক্ষার ফাইন্ডার দিয়ে বলে, আমাকে একটু পানি দেও আব্বা, খুব ক্লান্ত লাগছে। হাসান নূরজাহানের জন্য পানির বোতলের সাথে আরো কিছু হাবিজাবি খাবার কিনে কলেজের সামনে দাঁড়িয়েছিল। নূরজাহানকে ক্লান্ত আর অসুস্থ দেখে হাসান খানিকটা উদ্বিগ্ন হয়ে নূরজাহানকে পানির বোতলটা দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, আম্মা, আপনার কি অসুখ লাগতেছে? লন ডাক্তারের কাছে যাই। নূরজাহান হাসান থেকে পানির বোতল নিয়ে দেয়ালের পাশ ঘেঁষে দাঁড়ায়। সেখান থেকে সরাসরি কেউ নূরজাহানের মুখ দেখতে পাবে না তেমন করে দেওয়ালমুখী হয়ে নেকাব উপরে তুলে মুখে পানি ছিটিয়ে নেকাব টেনে হাসানকে ফের পানির বোতলটা দিয়ে বলে, ডাক্তার লাগবে না আব্বা, আমি ঠিক আছি, এমনই একটু মাথা ঘোরাচ্ছে, বাসায় গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। হাসান মলিন মুখে চিন্তিত স্বরে বলে, কটা দিন ধরে দেখতাছি আপনার কেমন অসুখ অসুখ লাগতাছে আম্মা, খালিক্ষণ মাথা ঘোরাই, ঠিকমতো খাবারও পারেন না, দিন দিন শুকাই যাইতাছেন। আপনার কিছু হইলে আমার কলিজাটা পড়ে আম্মা, সহ্য হয় না আপনার কোনো অসুখ বিসুখ। আপনি আমার অনেক শখের মাইয়া, আমার সোহাগী চান। নূরজাহান নেকাবের আড়ালে হাসানের মলিন মুখটা দেখে। নূরজাহানের জন্য হাসানের এই দুনিয়া উজাড় করা ভালোবাসাই শাহানা পছন্দ করে না। তাই শাহানা আজও নূরজাহানকে আপন করতে পারেনি, সব সময় প্রতিদ্বন্দ্বিতা করে গেছে। হাসানের ভালোবাসার জন্যই শাহানা সব সময় নূরজাহানের সঙ্গে অদৃশ্য লড়াই করে গেছে। নূরজাহান চাপা স্বরে বলে, আমার কিছু হয়নি আব্বা, আমি ঠিক আছি, আপনি আমাকে আর এত ভালোবাসবেন না আব্বা, আপনার আমার প্রতি এত ভালোবাসা যদি কাল হয়ে দাঁড়ায়, আমার সেটাই ভয় হয়। হাসান হেসে ফেলে। নূরজাহানের মাথায় স্নেহের হাত বুলিয়ে বলে, আপনার আব্বা যতদিন বাচ্চা আছে ততদিন রোদের ছায়া আর বৃষ্টিতে ছাতা হয়ে আপনার হেফাজত করব আম্মা, ভয় পাইয়েন না। আপনার আব্বা শরীরে অনেক শক্ত আম্মা, এখনো লাঠি হইয়া মাঠে নামলে 10টা পুরুষরে এক লগেই রাখবার পারমো। আজ সকাল থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন, গুমর গুমর শব্দে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ফাটা গর্জনে বিদ্যুৎ চমকাচ্ছে। পরীক্ষার হল থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে দ্রুত রিক্সা, অটো কিংবা সিএনজিতে উঠে গন্তব্যে ছুটছে। হাসান নূরজাহানকে নিয়ে রশিদের অটোরিকশায় উঠে শিকদার বাড়িতে পৌঁছায়। আজ সাজিদের গায়ে হলুদ। বাড়িতে তেমন কোনো আয়োজন নেই, ঘরোয়া বিয়ের পরিবেশ। স্টেজ, বিয়ের গেট কিছুই করা হয়নি বৃষ্টির জন্য। ঘরোয়া বিয়ে, তাই আয়োজনে তাড়াহুড়োও নেই। তবে কয়েকজন করে মেহমান এসেছে শিকদার বাড়িতে। মাজিদের বয়স্ক শ্বশুর শাশুড়ি এসেছেন বাড়িতে। হাসানের বড় ভাই ফরিদ মৃত, বড় ভাইয়ের বউ কুসুম ও তার ছোট ছেলে সিয়াম এসেছে সাজিদের বিয়েতে। তারা দুদিন বিয়ে বাড়িতেই থাকবে। এই ঝড় বৃষ্টিতে আলেহা আসতে পারবে না, তাই মান্নাকে পাঠানো হয়েছে আলিহার শ্বশুর বাড়িতে আলেহাকে আনতে। বৃষ্টির কারণে মান্নাও আলিহার শ্বশুর বাড়িতে আটকা পড়েছে। তারানুরের বড় মেয়ে হাফেজা মৃত হয়, হাফেজার স্বামী সাদিক আর তার 2 মেয়ে পুষ্পা ও ইকরা এসেছে নানার বাড়িতে। পুষ্পা বিবাহিত, 3 বছরের একটা ছেলে সন্তান আছে। পুষ্পার স্বামী ইকবালও এসেছে। ইকরা আসনুরের বয়সী, সেই আসনুরের সঙ্গেই পড়াশোনা করছে। যুবতী মেয়ে হয়, সাদিক মেয়েকে নিজের সাথে সাথে নিয়ে এসেছে, সৎ মায়ের ঘরে না রেখে আর কি। হাসান নূরজাহানকে পাঠিয়েছে রশিদের সঙ্গে কিসের যেন কথা বলছে রিক্সায় বসে। নূরজাহান বারান্দায় পা রাখতেই বসার ঘরে শাহানার উচ্চ স্বরের চিল্লাচিল্লি শুনতে পায়। বসার ঘরে তারানুর ফুলবানুর সঙ্গে হাফেজার স্বামী সাদিকও বসে। শাহানার যা কুসুমও বসার ঘরের বৈঠকে বসে শাহানার তর্ক শুনেছে। কুসুমের ছোট ছেলে সিয়াম মান্নার সমবয়সী, 17 বছরের ছেলে, সেও আবার সবার সাথে উপস্থিত। শাহানা তারানুরকে তিরস্কারের কণ্ঠে বলছে, হুগল কিছুতে আপনি গো মা পোলার মর্জি আর চলবো না, আমি মাইনা লইব না। আমার এত কইরা মানা করার পরও আপনি গোর সাহসে কেমনে দিল আমার আসনুরের বিয়া মাসুদ মাস্টারের পলার লগে ঠিক করার? আমি মানা কইছিলাম আমারে ঠেঙাইয়া আমার আসনুরের বিয়া ঠিক কইরেন না। এর পরও আপনারা কেউ আমার কথা দাম দেন নাই। আমি আপনি গো কাউরে মাফ করবো না আম্মা।
আমার আসনুরের পিয়া গরিব ঘরে তিয়া আপনি গোর আদুরের নূরজাহান বড় ঘরে সুখে সংসার করব, আমি শাহানা বাইচা থাকতে এইটা কোনো দিন হইবার দিব না। তারানুরের বড় মেয়ে হাফেজার স্বামী সাদিক বয়োজ্যেষ্ঠ। সে সকালে এসা থেকে শাহানার আসনুরের বিয়ে নিয়ে অসন্তুষ্টি আর নারাজগির বয়ান শুনছে। আজ যে সাজিদের গায়ে হলুদ সেটার মান পর্যন্ত রক্ষা করছেন না তিনি। অন্যান্য দিনের তুলনায় আজ নাকি শাহানা একটু কমই চিল্লাচিল্লি করছেন বাড়িতে। এই কথাটা তারানুরের কাছ থেকেই শুনেছেন সাদিক। সাজিদের বিয়ে ঘরোয়াভাবে হলেও নিকটতম আত্মীয়দের দাওয়াত করেছে হাসান, যাদের অনেকে বৃষ্টির কারণে আসতে পারছে না। এখন বাড়িতে মেহমান ডেকে তাদের সামনে হাঙ্গামা করাটা বেমানান দৃষ্টিকটু দেখাচ্ছে। সাদিক বসার ঘরে শাশুড়ির খাটের কিনারায় বসে শাহানার কথার বিরোধ করে বলে, যার জোড়া জেনে আছে হে হেনে যাইব ভাবি, ওপরে আল্লাহ আছেন, তিনি ভূগোলের জোড়া বানাইয়াই পাঠাইছে। আসনুরের জোড়া যদি মাসুদ মাস্টারের পোলার লগে থাইকা থাহে তাহলে আমাকে আসনুরের বিয়া সেইখানেই হইব, অন্যরে দোষ দিয়া লাভ নাই ভাবি। শুনছি আমাকে আসনুরের মতামতেই নাকি এই বিয়া ঠিক করছে হাসান ভাই, তাইলে আপনি হুদাই সবাইরে দোষী জ্ঞান করতেছেন। আপনের মাইয়াই তো এই বিয়েতে রাজি আছে, হেই যদি এই বিয়া করবার চাই তাইলে হাসান ভাইয়ের দোষ কি? আসল কথা হইল আপনের সতীনের মাইয়া নূরজাহান কেমনে ভালা ঘরে বিয়া হয়েছে, হেই হিংসায় আপনি আসনুরের জীবনটাও এখন নষ্ট করবার চাইতাছেন। সাদিকের কথাই শাহানা তিলমেরিয়ে ওঠে। এই সাদিক শুরু থেকেই হাসানের পক্ষে সব সময় কথা বলতো। জোয়ানকালেও যখন হাসান আয়েশার সঙ্গে বিয়ে হয়েছিল তখনও এই সাদিক হাসানের পক্ষ নিয়ে কথা বলতো, আজও তাই। শাহানা রাগে ফুসফুস করে বলে, আপনি কি বুঝবেন সন্তানের মর্ম? বড় আপা মরার একটা বছর পার হয় নাই আর একটা বিয়া কইরা সংসারে সৎমা ঢুকাইছেন পোলা মাইয়ার জন্য। আপনি তো ঠিকই বউ পাইছেন, তো এতিম মাইয়া পোলাপান আর মা পাইল না। যে নিজে পোলাপানের জীবন নষ্ট কইরা বইয়া আছে হেই আবার আমার সন্তানের ভালামন্দের জ্ঞান দেওয়া সাজে না। শাহানার কথায় সাদিক বেশ অপমানিত বোধ করে। তাড়ানোর রাগে তিল মিলিয়ে উঠে কর্কশ কণ্ঠে শাহানাকে বলে, খবরদার বড় বউ, মুখ সামলাইয়া কথা কইবা। সাদিক তোমার জামাইয়ের বড় হয়। হাফেজা মরার পর সাদিক রে আমরা বিয়া করাইছি, এইখানে তুমি কনের কেডা? রোজ রোজ অশান্তি না করলে তোমার চলে না? তোমার মনে এত বিষ কেন? আইজ সাজিদের গায়ে হলুদ, আল্লাহর ওয়াস্তে আইজ ক্ষমা দেও তুমি। অপমানের রাগে ক্ষোভে শাহানা চলে যায়। থমথমে ঘরে নূরজাহান প্রবেশ করে। এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল, শাহানার সামনের ঘরে ঢোকার সাহস পায়নি বলে। থানচিতে আসলে নূরজাহান সেই আগের মতোই শাহানার ভয়ে ছিটিয়ে থাকে। নূরজাহান, সাদিক, কুসুম সহ মাজিদের শ্বশুর শাশুড়ি উপস্থিত সবাইকে সালাম দেয়। থমথমে পরিবেশে কোনো কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায়। নূরজাহানের পেছনে ইকরা উঠে নূরজাহানের ঘরে যায়। হাসানকে দেখা যায় কাক ভেজা হয়ে বসার ঘরে, তার কিছুক্ষণ পরেই উপস্থিত হতে। সে রশিদের ভাড়া মিটিয়ে কথা বলাতে খানিকটা দেরি হয়, সেজন্য সে শাহানার কথাবার্তা শুনেনি। শুনলেও হয়তো চুপ থাকতো। আসনুর মায়ের প্রতি নারাজ থেকেই এতদিন কথা বলেনি। তৌহিদের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর থেকে কথা বলে। কয়েকদিন পর বিয়ে হয়ে আসনুর শ্বশুর বাড়ি চলে যাবে, সেজন্য মায়ের সঙ্গে মনোমালিন্যতা দূরে ফেলে রেখে টুকটাক কথা বলে। কিন্তু শাহানা আসনুরের বিয়ে তৌহিদের সঙ্গে দিবে না বলে বেঁকে আছে। এই খবরটা যদি তৌহিদ শুনতে পায় তাহলে কষ্ট পাবে। দুজনের পছন্দের বিয়ে, এই কথাটা ঘরে সবাই জানে, এমনকি শাহানাও জানে। তারপরও শাহানা আসনুরের বিয়ে ভাঙতে চাচ্ছে, নূরজাহানের বরাবরই ঘরে বিয়ে দেওয়ার জন্য আর কি। আসনুর উদাস হয়ে নূরজাহানের ঘরে বসে। নূরজাহান ঘরে ঢুকে নিকাব খুলে। আসনুর কেন উদাস সেটা নূরজাহান জিজ্ঞাসা করে না। নূরজাহান জানে আসনুর মায়ের কথাই কষ্ট পেয়েছে। নূরজাহান বলে, বুবু, তৌহিদ ভাইয়ের বাড়ি থেকে কি আজ মানুষ আসবে? আব্বা তো বললো তোমার শ্বশুর বাড়িতে নাকি দাওয়াত করেছে সাজিদ ভাইয়ের বিয়ের জন্য। নূরজাহানের পেছনে ইকরাও এসে আসনুরের পাশাপাশি বিছানায় পা ঝুলিয়ে বসেছে। আসনুর ইকরার সামনে মন খারাপ ধরে না রেখে স্বাভাবিক কণ্ঠে বলে, আব্বা দাওয়াত করেছে, তবে এই বৃষ্টির মাঝে ওরা কেউ আসবে না বললো। তৌহিদ ভাই এসেছে কিছুক্ষণ আগেই। সাজিদ ভাই আর আহাদের সঙ্গে বৌদের বাজার করতে গেছে চট্টগ্রাম শহরে। নূরজাহান হাতের ফাইনার পড়ার টেবিলের উপর রাখে, কালো বোরখাটা খুলে চেয়ারের উপর মেলে দিয়ে আসনুরের দিকে তাকিয়ে বলে, আম্মা তৌহিদ ভাইয়ের সঙ্গে কথা বলেছে বুবু? না, বলেনি। তৌহিদ ভাই মাইন্ড করেছে ব্যাপারটা? করেছে হয়তো, আমি জানি না। তোমার সাথে কথা হয়নি তৌহিদ ভাইয়ের? হয়েছে। তাহলে? তৌহিদ ভাই জানে আম্মা এই বিয়েতে রাজি না, সেজন্য উনি বলেছেন বিয়ের পর আম্মার মন মতো জামাতা হওয়ার চেষ্টা করবেন। নূরজাহান চুপ থাকে। ইকরা লাজুক প্রকৃতির মেয়ে, সে ভয়ে ভয়ে বলে, আসনুর বুবু, তুমি বড় মামিকে বলে দিও আমি আহাদ ভাইকে বিয়ে করতে পারবো না। আসনুর নূরজাহান দুজনেই তৎক্ষণাৎ তাকায় ইকরার দিকে। কথাটা বলে ইকরা অস্বস্তি বোধ করছে বোনদের সামনে।
আহাদের জন্য ইকরাকে বউ করতে চাই, এই কথাটা অনেক বছর আগে থেকেই হয়েছিল। আজ সকালেও শাহানা বলেছিল সাজিদের বিয়ের পর আহাদের বিয়েটা দিয়ে দিবে ইকরার সঙ্গে এই বছরই। সবাই রাজি। সাদিক শাহানার ব্যবহারে অসন্তুষ্ট, সেজন্য সে প্রথমে রাজি ছিল না, কিন্তু হাসান আর তারানুরের কথায় রাজি হয়েছিল কয়েক বছর আগেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শাহানা যাদের পছন্দ করে তাদের খুব আদর করে। যেমন ইকরাকে শাহানা মন থেকেই পছন্দ করে, বিধায় আহাদের জন্য ইকরার বিয়ের প্রস্তাবটা রাখে। আর এটা সবাই জানে। আসনুর বলে, হঠাৎ তোর আবার কি হলো? বিয়ে করবি না কেন? কাউকে পছন্দ করিস? ইকরা মাথা নাড়িয়ে অসম্মতি দেয়। আসনুর বলে, তাহলে বিয়ে করবি না কেন বলছিস? আমার বড় মামিকে ভয় লাগে, এই জন্য বিয়ে করবি না বলছিস? ইকরা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, বড় মামি আব্বাকে অপমান করলে আমার কষ্ট লাগে বুবু। আম্মা মারা যাওয়ার পর আব্বা আমাদের দুবোনকে কখনো কষ্ট দেয়নি। আমার আব্বা খুব ভালো মানুষ। ইকরা আসনুরের সমবয়সী হলেও আসনুর ইকরা থেকে 5 মাসের বড়, তবে ইকরা নূরজাহানের বড়। ইকরা মেয়েটা অনেকটাই সহজ সরল, সেজন্য শাহানা আহাদের বউ করতে চায় ইকরাকে। এতে ইকরা বৃদ্ধ বয়সে শাহানার সেবা যত্ন করবে এমনটাও ধারণা শাহানার। ইকরাকে যেভাবে বলা হয় ইকরা সেভাবেই চলে। নূরজাহান শাহানার হয়ে সাফাই দিয়ে বলে, আম্মাও খারাপ মানুষ না ইকরা আপু, আম্মা পরিস্থিতির শিকার, সেজন্য উনি সবাইকে রাগ দেখায়। তবে আমরা সবাই মিলে যদি একটা মানুষকে সামলাতে না পারি তাহলে তো হবে না আপু। আম্মা আর যাই হোক তোমাকে কিন্তু অনেক পছন্দ করে, তুমি এই সংসারে বউ হয়ে আসলে অনেক ভালো থাকবে। ইকরা নূরজাহানের কথা মেনে নেয়। দুপুর গড়িয়ে বিকাল হলো, কিন্তু দিনের পরিবর্তন হলো না। মনে হচ্ছে ঝড়ের তোপ বেড়েছে। এই ঝড় বৃষ্টিতে ভিজে সাজিদ, আহাদ, তৌহিদ 3 জন মিলে বউয়ের বাজার করে নিয়ে এসেছে। 3 জন ফ্রেশ হয়ে খেতে বসেছে। নদী সবাইকে খেতে দিচ্ছে। মাজিদ দৌড়াদৌড়ি করছে গ্রামের কারা যেন বরযাত্রী যাবে সেই মানুষদের বিয়ের দাওয়াত দিতে। মান্নাকে পাঠানোর পরও আলেহা মান্নাকে নিয়ে আসতে পারেনি। ওরা কাল সকালে আসবে যেভাবেই হোক। শাহানার সঙ্গে হাতে হাতে কাজ করছে শেফালি, কুসুম, নদী, আসনুর, ইকরা। সিয়াম মাজিদের 2 ছেলে নুহাস তুতুলকে নিয়ে বসার ঘরে খেলছে। বিয়ে বাড়িতে কত কাজ, কাজ ফেলে কি আর ঘরে বসে থাকা যায়? হাসান বৃষ্টির মাঝে বেরিয়েছিল বাজারে। ঘরের জন্য বাজার সদাই কিনে কাক ভেজা হয়ে সন্ধ্যার ঘরে ঢোকে। শেফালি বাজারগুলো রান্নাঘরে নিয়ে যায়। শাহানা দুপুর থেকে কারোর সাথে কথা বলছে না। ব্যাপারটা হাসান লক্ষ্য করেছে। হাসান আলনা থেকে একটা গামছা নিয়ে ভেজা মাথা মুছতে মুছতে বসে মায়ের পাশে। বসার ঘরের এক পাশে খাট রয়েছে, সেটাতে তারানুর ঘুমায়। তারানুরের পাশেই আজ ফুলবানুও বসে পান চিবোচ্ছে। হাসান বলে, মন্ডার ভিতরে কেমন তরে জানে আগুন জ্বলতাছে আম্মা, কোনো কিছুতে শান্তি পাইতাছি না, মনে হইতাছে কোনো অঘটন ঘটব। কেন, কি হয়েছে বাপ? জানি না আম্মা, তুই নূরজাহান বাড়িতে আইলে চিন্তায় থাই। শাহানা আবার কোনো ক্ষতি কইরা না বহে মায়াডার। কিচ্ছু হইব না, চিন্তা করিস না, আমরা আছি না তোর মায়ার লাগা। এতটি মানুষের সামনে দিয়া শাহানা নূরজাহানের কিছু করবার পারবো না। আমার শাহানারে বিশ্বাস নাই আম্মা, শাহানা নিজের জিদে হুগল কিছু ধ্বংস করবারও পারে। আমি শুধু আমার মাইয়া নূরজাহানের সহি সালামতে দেখবার চাই। তুতুল কাঁদছে। নদী রান্নাঘরে কাজে ব্যস্ত থাকায় শাহানা এসেছিল তুতুলকে কোলে নিতে, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে হাসান তারানুরের কথা শুনেও শাহানা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। শুধু স্বামী শাশুড়ির দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে তুতুলকে কোলে নিয়ে চলে যায়। হাসান, তারানুর, ফুলবানু হঠাৎ শাহানার উপস্থিতিতে ভয় পেয়েছিল। এই বুঝি হাসানের কথা শুনে আবারও ঘরে চিল্লাচিল্লি হাঙ্গামা করবে, কিন্তু তার কিছুই না করায় সবাই স্বস্তির শ্বাস ফেলে। ফুলবানু পান চিবোতে চিবোতে হাসানকে বলে, নূরজাহানের শ্বশুরবাড়ির থেকে কেউ আইব না হাসান? না খালা, মনে হয় না কেউ আইব। নূরজাহানের চাচাতো ননদের বিয়া গেছে কয়দিন আগে। আইজ নাকি হুগু বাড়িতে অনুষ্ঠান, নতুন বর্ব আইছে ফিজাত্রিতে। হেল্লাইগা নূরজাহানের শ্বশুরবাড়ির থেকে কেউ আইব, তই জামাই কইছে জামাই আইব আজ রাতে। সন্ধ্যায় ঢাকা থেকে রওনা হইলে শেষ রাতে আইয়া পৌঁছাবো এখানে। এশারের নামাজের জন্য অজু করতে গিয়ে নূরজাহান জ্ঞান হারিয়ে কলপারে পড়ে যায়। নূরজাহানের সাথে ইকরা থাকা এসে চিল্লাচিল্লি করে সবাইকে ডাকে। বাইরে বৃষ্টি কমেছে কিছুটা, কিন্তু পুরোপুরি থামেনি। বৃষ্টি বাদলের দিন হওয়াতে রাতের অন্ধকার বেশ। সন্ধ্যা রাতে নিশি রাতের মতো অন্ধকার চারপাশ। সবাই নূরজাহানকে নিয়ে হইচই করছে। নূরজাহানকে ধরাধরি করে বিছানায় শোয়ানো হয়। নূরজাহান অজ্ঞান। হাসান চিল্লাচিল্লি করছে। আসনুর, নদী শত কাজ ফেলেও নূরজাহানের মাথায় পানি ঢালছে। নদী, কুসুম, পুষ্পা ওরা সবাই মিলে সাজিদকে গায়ে হলুদের গোসল করানোর প্রস্তুতি নিচ্ছিল। এর মাঝেই নূরজাহান জ্ঞান হারায়। হাসান দ্রুত রশিদকে কল করে অটো নিয়ে আসতে বলে। গ্রামের বাজারে
রাত 10টার পরপরই দোকানপাট বন্ধ হয়ে যায়। আর বৃষ্টি বাদলের দিন হলে সন্ধ্যার পরপরই দোকান, ফার্মেসি সব বন্ধ হয়ে যায়। এই গ্রামে হাসপাতাল নেই। নূরজাহানকে নিয়ে থানচি সদর হাসপাতালে যেতে হবে। নূরজাহানের গায়ে একটা বাসন্তী রঙের শাড়ি ছিল। সাজিদের বিয়ে উপলক্ষে সবাইকে একই রঙের শাড়ি সাজিতে গিফট করেছে। মেয়েরা সবাই বাসন্তী রঙের শাড়ি পরে। নূরজাহানের অবস্থা দেখে হাসান সেই অবস্থায় নূরজাহানকে কোলে নিয়ে রশিদের অটোরিকশায় উঠে বসে। হাসানের সঙ্গে সাদিক, পুষ্পার জামাই ইকবালও যেতে চেয়েছিল, কিন্তু বিয়েবাড়ি হয় হাসান কাউকে সঙ্গে নেয়নি। হাসান নূরজাহানকে ডাক্তার দেখিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে বলে নূরজাহানকে নিয়ে তাড়াহুড়োই একাই বেরিয়ে যায়। নূরজাহানকে বোরখাটা পরার সুযোগটুকু দেয়নি। নূরজাহানের মাথায় পানি দেওয়ায় ভেজা চুলের পানিতে নূরজাহানের শরীর ভিজে একদম একাকার। হাসান মেয়েটার কাঁধ ছড়িয়ে নূরজাহানের মাথাটা বুকে চেপে ধরে রেখেছে। হাসান বারবার রশিদকে তাড়া দিচ্ছে হাসপাতালে নিয়ে যেতে। এই রাতে হাসান নূরজাহানকে থানচি সদর হাসপাতালে ভর্তি করায়। নূরজাহানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা টেস্ট শেষে রিপোর্টে বের হয় নূরজাহান 3 মাসের অন্তঃসত্ত্বা। নূরজাহান পুরোপুরি 3 মাসের অন্তঃসত্ত্বা নয়, কয়েকদিন কম আছে হয়তো। নূরজাহান প্রেগনেন্ট খবরটা শুনে হাসান প্রথমে তবদা খেয়ে যায়। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমবার নানা হবার খুশিতে হাসপাতালের মাঝে সে কি উচ্ছ্বাস তার। যে ডাক্তার নূরজাহানের প্রেগনেন্সির খবরটা দেয়, হাসান খুশিতে সেই ডাক্তারকেই জড়িয়ে ধরে। তারপর সবার আগে ফোন দেয় মারিদকে। মারিদ গাড়িতে ছিল, সে থানচির জন্য রওনা দিয়েছে আরও ঘন্টা 3 আগেই। এতক্ষণে সে ঢাকার বাইরে চলে এসেছে। এমন সময় হাসান কল দিয়ে জানায় সে বাবা হবে। বাবা হবার অনুভূতি ব্যক্ত করার মতো নয়। হাসানের কথা শুনে মারিদের মনে হয়েছিল সে নিঃশ্বাসের অভাব বোধ করছে এই মুহূর্তে। বেশ কিছুক্ষণ গাড়ির সিটে তো থমকে বসে থাকে। তারপর নূরজাহানের ফোনে কল করে। নূরজাহানের ফোনটা বন্ধ ছিল। হাসান বলেছিল নূরজাহানকে নিয়ে তিনি এই রাতে হাসপাতালে আছেন। মারিদ অস্থির উত্তেজিত ভঙ্গিতে ঘড়িতে সময় দেখে রাত 11:45। এত রাতে হাসান এখনো নূরজাহানকে নিয়ে হাসপাতালে। হসপিটালের সবকিছু ফর্মালিটি শেষ করে বাসায় ফিরতে ফিরতে হাসানদের 2টোও বাজতে পারে। এত রাতে গ্রামের রাস্তা দিয়ে যাওয়াটাও রিস্ক। মারিদ হাসানকে কল করে বলে আজ রাতটা ওরা হাসপাতালে থেকে কাল সকালে যেন বাড়ি ফিরে। এত রাতে নূরজাহানকে নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়াটা সেফ না। কিন্তু হাসান মারিদের কথা শোনেনি। হাসানের বাড়িতে বিয়ে, শাহানা এমনিই নূরজাহানের ওপর রেগে আছে। এই রাতে বাবা হয়ে হাসান যদি সাজিদের বিয়েতে উপস্থিত না থাকে, তাহলে শাহানা এই কথাটার খোঁচা সারা জীবন হাসানকে দিবে। সাথে কাল সকালে হাঙ্গামাও করবে এই নিয়ে যে ছেলের বিয়েতে হাসান মেয়েকে নিয়ে পড়েছিল সারা রাত হসপিটালে। নূরজাহানের প্রেগন্যান্সির খবরটা হাসান বাড়িতে কাউকে ফোন করে জানায়নি। হাসান নূরজাহানকে নিয়ে বাড়ি ফিরে একেবারে সবাইকে দিবে। হাসান যেমন নূরজাহানের জন্য খুশি হয়েছে, তেমনি হাসান সবার খুশি নিজের চোখে দেখতে চায় বলে সিদ্ধান্ত নেয় যে বাড়ি ফিরে সবাইকে একত্রে জানাবে। সাথে নানা হবার খুশিতে কালই গ্রামের মসজিদে এক মন মিষ্টি দিবে। হাসানের আনন্দ উচ্ছ্বাস হাসি মুখটা দেখার মতন। নূরজাহান বাবার আনন্দ হাসি মুখটা দেখে বারবার মাথা নুইয়ে নিচ্ছে লজ্জায়। হাসান মারিদের কথা উপেক্ষা করে নূরজাহানকে নিয়ে রাতের 1:05 রওনা দেয়। দুর্বলতার জন্য নূরজাহানকে ঘন্টা 3 মতো সময় ধরে সেলাইন দেওয়া হয়েছিল। হসপিটালে সকল ফর্মালিটি শেষ করতে করতে তাদের রাত হয়ে যায়। এখন নূরজাহান খানিকটা সুস্থ, তবে শরীরে দুর্বলতা কাজ করছে। ডাক্তার বলেছে কয়েকদিন টানা রেস্ট নিতে। প্রচলিত প্রবাদে আছে অন্যের জন্য গর্ত খুঁড়লে সে নিজেকেই নিজে গর্তে পড়তে হয়। শাহানার ক্ষেত্রেও ব্যাপারটা খানিকটা তেমনই। সতীনের মেয়ের অমঙ্গল চাইতে গিয়ে নিজেদেরই অমঙ্গল ডেকে আনে। রাত 2টোর ঘরে টিনের চালে ঝুম ঝুম বৃষ্টি পড়ছে। বেশ রাত হওয়ায় প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছে। সাজিদকে মেহেদি, ইকরা, আসনুর দুজনে মিলে পড়িয়ে দিয়েছে। এই আধা ঘন্টা হলো সেও গিয়ে তার ঘরে শুয়েছে। আহাদের ঘরে তৌহিদ ঘুমিয়েছে। নূরজাহানের ঘরে আপাতত আসনুর, ইকরা শুয়েছে। ঝড় বৃষ্টির রাত, তার উপর কারেন্ট না থাকায় সকলে এক ঘরে উপর নিচ মিলিয়ে বিছানা পেতে শুয়েছে। বসার ঘরের জমিনে লম্বা বিছানা পেতে তাতে সবাইকে থাকতে দেওয়া হয়েছে। শেফালি ভাত ঘরে শুয়েছে মাজিদের বউয়ের সঙ্গে তুতুলকে নিয়ে। মাজিদের ঘরে পুষ্পার জামাই ইকবাল আর সাদিক 3 জন শুয়েছে একত্রে। ঘরে সবাই গভীর নিদ্রায় ঘুমে। হাসান এখনো নূরজাহানকে নিয়ে বাড়ি ফেরেনি। সেজন্য তাড়ানোর চিন্তিত ভঙ্গিতে বিছানায় বসে মনটা কু ডাকছে। অস্বস্তিতে হাত পা জ্বালাপোড়া করছে ওনার। ঘরের এক কোণে হ্যারিকেনের টিমটিমে আলো জ্বলছে। ঘরে বিদ্যুৎ নেই সেই রাত 11টার পর থেকেই। ঝড় বৃষ্টির রাত হওয়ায় সবাই ভেবেছে নর্মালি যেমন বড় বৃষ্টিতে কারেন্ট চলে যায়, আজও বোধহয় তাই হয়েছে। অথচ খুব ভালো করে খেয়াল করলে দেখা যেত পুরো গ্রামে কারেন্ট আছে, শুধু শিকদার বাড়ি ছাড়া। থানচি এলাকাটা পর্বতময় এলাকা হয়, এখানে তেমন ঘনবসতি নেই বললেই চলে। বেশ খানিকটা দূরে দূরে ঘর বাড়ির দেখা পাওয়া যায়। শিকদার বাড়ির আশেপাশেও তেমন কোনো বাড়িঘর না থাকায় তারা বুঝতে পারেনি কি কারণে
শিকদার বাড়িতে বিদ্যুৎটা নেই। এই নিশি রাতে হঠাৎ নিশাচর পাখি ডাকছে। কি ভয়ানক সেই ডাক! তারানুরের শরীরে পশম দাঁড়িয়ে যায়। তারানুর বিড়বিড় করে দরুদ পাঠ করছে। এই বৃষ্টির রাতে পাখিটা কোন গাছে বসে ডাকছে আল্লাহ জানে। তারানুরের মনে হচ্ছে পাখিটা ওনার মাথার উপর বসে ডাকছে কোথাও। পাখির ডাকটা খুব নিকটে মনে হতে তারানুর টিনের চালে সিলিং এর উপর তাকাতেই উনি চমকে ওঠেন ভয়ে। নিশাচর পাখি ঘরের ভেতরে ডাকছে। এই পাখি কারো বাড়ির আঙিনায় ডাকলেই সেই বাড়িতে কারো না কারো মৃত্যু হয়, অথচ আজ নিশাচর পাখি ওনাদের বাড়িতে নয়, সোজা ঘরের ভেতর ঢুকে সবার মাথার উপর ডাকছে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার! তারানুর একজন সাহসী মহিলা হয়েও আজ নিশাচর পাখিটাকে দেখে তিনি ভীষণ ভয় পেয়েছেন। ভয়ে এই ঝড় বৃষ্টির রাতেও তিনি ঘামছেন। হাসান নূরজাহানকে নিয়ে এখনো বাড়ি ফেরেনি। ওদের কোনো বিপদ হয়েছে কিনা সেই ভয়ে তিনি ব্যাকুল হয়ে উঠলেন। সিলিং থেকে দৃষ্টি সরিয়ে নিচে শুয়ে থাকা সবগুলো মানুষের দিকে তাকান। তারানুর ব্যাকুলতায় উঠে দাঁড়ালেন। পাশ থেকে লাঠি নিয়ে নিশাচর পাখিটাকে তাড়াতে চাইলে পাখিটা উড়ে অন্য সিলিংয়ে বসে ডাকে। তারপরও পাখিটাকে তাড়ানোর কিছুতেই তাড়াতে পারছেন না। বিড়বিড় করে আল্লাহকে ডাকছেন। আজকের মতো অস্থির আর দুশ্চিন্তা কখনো হয়নি ওনার। এর আগে একবার স্বামীর মৃত্যুতে তারানুরের এমনই অস্থির উত্তেজনা ভেতরে কাজ করেছিল। ঠিক এমনভাবে নিশাচর পাখিও ডেকেছিল 1 সপ্তাহ পর্যন্ত বাড়ির দক্ষিণের করই গাছটার ডালে বসে। তারানুরের স্বামী ফজল শিকদার যেদিন মারা গিয়েছিলেন সেদিনের পর থেকে আর নিশাচর পাখিটাকেও দেখা যায়নি। কিন্তু আজকের মতো কখনো এমন হয়নি যে নিশাচর পাখি ঘরের ভিতর ঢুকে সবার মাথার উপর বসে এমন ভয়ঙ্কর ভাবে ডাকছে। তারানুর অস্থির উত্তেজনায় ঘর জুড়ে পায়চারি করে। ঝুমঝুম বৃষ্টিতে শাহানা মাথায় ছাতা ধরে ঘরের পেছনের দরজা খুলে বেরিয়ে যায়। কলপার দিয়ে গিয়ে পৌঁছায় গেটের সামনে। হাসান মাসখানেক আগে শিকদার বাড়ির চারপাশে টেনের বেড়া তুলে ইটের দেয়াল দিয়ে লোহার একটা গেট বানিয়েছিলেন। সেই গেট ধুমধুম শব্দ হচ্ছে। শাহানা আতঙ্কিত ভঙ্গিতে পেছনে তাকিয়ে গেটের শব্দে বাড়ির কেউ জেগে গেছে কিনা সেটা দেখে। নিস্তব্ধ নীরবতা দেখে শাহানা দ্রুত হাতে গেটের দরজা খুলে দিতেই কালো মুখোশধারী লোকগুলোকে দেখা গেল গেটের বাইরে তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকতে। শাহানা গোনার সময় পেল না কতগুলো লোক এখানে। তার আগেই গমগমে আওয়াজে বলল, এই বুড়ি সর। শাহানাকে ধাক্কা দিয়ে সামনের লোকটা প্রবেশ করতে চাইলে শাহানা গেটের সামনে শক্তভাবে দাঁড়িয়ে বাধা দেয়। স্মরণ যাইব না রতন মিয়া, তোমরা আজ যাওগা, কাম হইব না। নূরজাহান বাড়িতে নাই, হের বাপে হেরে লইয়া হাসপাতালে গেছিল, এখনো আয়ে নাই। আজকাল প্ল্যানিং বাদ দেওয়ান লাগবো। তয় চেয়ারম্যান সাহেবরে কইও আমি আরেকদিন সুযোগ কইরা দিমুনে, তখন নূরজাহানে উঠাই লইয়া যাইতে কইও। আজ তোমরা যাওগা। কথা বলতে বলতে শাহানা শরীর ঝাঁকে উঠে থেমে যায়। শাহানা থামে নয়, থামতে হয়। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো শাহানা থমকে গেছে। নিঃশ্বাসের অভাবে শরীর দুলে উঠল। শক্ত ছুরিটা রতনের পাশের লোকটা শাহানার পেটে ঢুকিয়ে তৎক্ষণাৎ টেনে বের করে শাহানাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পায়ের বুট জুতোর ধুমধুম শব্দে একত্রে দলে দলে লোক শিকদার বাড়িতে প্রবেশ করছে। শাহানা মনে করেছিল রতন 10-12 জন লোক নিয়ে এসেছে নূরজাহানকে নিয়ে যেতে, কিন্তু ছুরি আঘাত পাওয়ার পর দেখতে পেল প্রায় 50 থেকে 60 জনের মতো মুখোশধারী ডাকাত পড়েছে শিকদার বাড়িতে। গোপনে শাহানা মোল্লা চেয়ারম্যানের সঙ্গে হাত মিলিয়েছিল নূরজাহানকে তুলে দেবে বলে। কথা অনুযায়ী আজ নূরজাহানকে নিয়ে যেতে মানিকের ছোট 2 ভাই রতন ও তাপস মিলে তাও 10-12 জন লোক নিয়ে আসবে ওরা শিকদার বাড়িতে। কিন্তু এত মানুষ দেখেই বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা শুধু নূরজাহানের জন্য আসেনি, তারা এসেছে শিকদার বাড়ি ধ্বংস করতে। মোল্লা চেয়ারম্যান শাহানার সঙ্গে বেইমানি করেছে। এটা বুঝতেই শাহানা আঘাত পেট চেপে চিৎকার করে ঘরের দিকে দৌড় দেয়। ওই তোরা সবাই কই রে, ওঠ রে, ওর বাড়িতে ডাকাত পড়ছে রে, ডাকাত পড়ছে। পেছন থেকে 2টো লোক শাহানাকে চাপটে মুখ চেপে ধরে। যে লোকটা শাহানার পেটে ছুরি মেরেছিল সেই লোকটা আবারও ক্ষিপ্ত মেজাজে এগিয়ে এসে লাগাতার ছুরি বসায় শাহানার পেটে। শাহানার মুখ চেপে ধরায় তার মুখ থেকে শুধু চিৎকার হচ্ছে, গুঁগু শব্দ। হাত পা নাচিয়ে ধপধপ করছে মাটিতে। বৃষ্টির পানিতে শাহানার রক্তে মুহূর্তেই লাল স্রোত বয়ে যায়। শাহানার দেহটা প্রাণহীন নিস্তেজ না হওয়া পর্যন্ত শাহানাকে চেপে ধরে রাখে। তার শরীর নিস্তব্ধ নিস্তেজ হতেই লাশটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় উঠানে। মুহূর্তের মাঝে শিকদার বাড়ির চারপাশে মুখোশধারী ডাকাত ঘিরে দাঁড়ায় পজিশন নিয়ে। প্রত্যেকের হাতে ধারালো ছুরি অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে শিকারী শিকার করার আশায়। হাসান শিকদার বাড়িতে 7-8 জন পালোয়ান টাইপের লোক রাখত নূরজাহানের নিরাপত্তার জন্য, কিন্তু নূরজাহানের বিয়ের পর হাসান তাদের বিদায় করে দেয়। মারিদের কথাই সেজন্য পালোয়ান লোকদের থাকার ঘরে রতন কাউকে না পেয়ে ফিরে আসে। হাসান বাড়িতে 7-8 জন পালোয়ান টাইপের লোক রাখত নূরজাহানের নিরাপত্তার জন্য, কিন্তু নূরজাহানের বিয়ের পর হাসান তাদের বিদায় করে দেয় মারিদের কথায়। সেজন্য পালোয়ান লোকদের থাকার ঘরে রতন কাউকে না পেয়ে ফিরে আসে।
টিনের ঘরে কাঠের দরজায় ধুমধাম শব্দ হতেই তারানুর চমকে ওঠে। কেডা কেডা আইছে এত রাইতে? হাসান আইছত বা? আবার খটখট শব্দ। টিনের চালে ঝুমঝুম বৃষ্টির কারণে কারো কথা শুনতে পারছেন না তারানুর। মাথার উপর নিশাচর পাখিটা তখনও ডাকছে। তারানুর পাখিটার দিকে তাকিয়ে দরজার কাছে যান। দরজা খটখট শব্দ করে, এখন আর করছে না। তারানুর দরজায় কান পেতে আবারও ডাকেন, কেডা আইছে? কথা কও না কেন লেগা? বসার ঘরে জমিনে লম্বা বিছানা করে শুয়েছিল পুষ্পার 3 বছরের ছেলে কুসুম, মাজিদের শাশুড়ি, তারপর কুসুমের 17 বছরের ছেলে শিয়াম। তার পাশাপাশি মাজিদের শ্বশুর নুহাসকে নিয়ে শুয়েছে। শাহানা সবার থেকে আলাদা বিছানা করে শুয়েছিল, কিন্তু এখন শাহানার বিছানাটা খালি পড়ে আছে। শাহানা তারানুরকে ল্যাটিনে যাওয়ার কথা বলে বেরিয়েছিল, এখনো ফিরেনি। তারানুরের ডাকাডাকির শব্দে কুসুম, ফুলবানু দুজনেই ঘুম থেকে উঠে বসে। কুসুম বলে, কি হয়েছে আম্মা? দরজার কারে ডাকতাছেন? তারানুর দরজা থেকে কান তুলে পেছনে তাকিয়ে চিন্তিত স্বরে বলে, দেখো না বড় বউ, কেটে জানি আইছে এত রাইতে, এখন কথা কয় না। কইবার দরজায় ডাকছি, আমি মনে করলাম হাসান আইছে নূরজাহানের লইয়া, এখন কেউ আর ডাহে না। তারানুরের কথায় চিন্তিত হলো কুসুম, ফুলবানু দুজনেই। ফুলবানু কিছু বলবে তার আগেই মাথার উপর নিশাচর পাখির ডাক শুনে দুজনেই সিলিং এর দিকে তাকিয়ে হাই হাই করে ওঠে। কুসুম লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আল্লাহ গো, এই দুষ্টু দুশ্মনটা ঘরে কেমনে ঢুকলো আম্মা? এই পাখি তো ঘরে ঢুকে না। যে বাড়িতে মানুষ মরে এই বাড়িতে গাছের ডালে থাকে কয়দিন, কিন্তু এরপরও ঘরে ঢুকে না। তাইলে আজ এত বড় সর্বনাশ কেমন হইল আম্মা? এই দুশ্মনটা কেমনে ঘরে ঢুকলো? কুসুমের কথায় তারানুর, ফুলবানু দুজনে নিশাচর পাখিটার দিকে তাকায়। পায়ের পশম দাঁড়িয়ে গেছে ফুলবানুর। কুসুমের কথাটা গ্রামের প্রচলিত হলেও সত্য। কি ভয়ঙ্কর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে পাখিটা। কুসুম দোয়া দরুদ পড়ে নিজের এবং ছেলের গায়ে ফু দিচ্ছে। ফুলবানু খাট থেকে নেমে লাঠি খুঁজছে পাখিটাকে বের করতে। এর মাঝে আবারও দরজায় খটখট শব্দ হতে পাখিটার ডাক থেমে যায়। তারানুর, ফুলবানু, কুসুম তিনজনেই দরজার দিকে তাকায়। ফুলবানু বলে, দরজা খোলার আগে ফাঁক দিয়া দেহ সখী কেটাই আইছে এত রাতে। তারানুর তাই করলেন। দরজার ফাঁকে চোখ রাখতেই ঠাস শব্দে ছিটকে পড়লেন তারানুর মাটিতে। মুহূর্তে দেহখানা কই মাছের ন্যায় লাফাতে লাগলো। তারানুরের বাম চোখটা গলে গুলিটা মাথার পেছন দিয়ে মগজ ফেটে বেরিয়ে গেছে। মুহূর্তে লাল রক্তের স্রোত বয়ে যাচ্ছে। গুগু শব্দে তারানুরের দেহটা যখন মাটিতে লাফাচ্ছিল, তখন এক মুহূর্তের জন্য হুঁশ ফিরে ফুলবানু আর কুসুমের। গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে তারা, আল্লাহ গো, শেষ গো শেষ, তোরা কইরে ওঠ তাড়াতাড়ি, আম্মা শেষ গো, আম্মা শেষ। কুসুম, ফুলবানুর চিৎকারে ঘরের গভীর ঘুমে থাকা প্রতিটা মানুষ থরফরিয়ে উঠে বসে। পুষ্পার ছেলে কুসুমের চিৎকারে কাঁদছে। তাই পুষ্পা ছেলেকে বুকে জড়িয়ে কাঁপতে কাঁপতে তারানুরের দেহটার দিকে তাকায়। শিয়াম নুহাসকে কোলে নিয়ে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। লাশ আর এত রক্ত দেখে মাথা চক্কর দিয়ে ওঠে শিয়ামের। তারপরও চিৎকার করে সবাইকে ডাকে। মাজিদ, সাজিদ, ইকবাল তারাও মেয়েলি চিৎকারের শব্দে ঘুম থেকে উঠে পরনের লুঙ্গির গেট দিতে দিতে দৌড়ে বের হতেই পথে পেল তৌহিদ, আহাদ, সাজিদকে। তাদেরও সেম অবস্থা। মেয়ে মানুষের হাওমাও চিৎকার শুনে সকলেই দৌড়ে বের হতে ভাত ঘরে আসনোর ইকরার দেখা পায়। নদী, শেফালি তারা আগেই বসার ঘরে গিয়ে চিৎকার করছে। এত সব ঘটনা ঘটেছে হয়তো মিনিট খানেকের চেয়ে কিছুটা বেশি সময়ে। তারানুরের গুলি করার পরপরই ধামধাম শব্দে কাঠের দরজা ভেঙে ঘরে ঢুকে ছুরি রামদা হাতে মুখোশধারী ডাকাতের দল। ঘরের হ্যারিকেনের আলোয় মুখোশধারী ডাকাত দলকে দেখে মহিলারা সবাই ভয়ে আতঙ্কে হাউমাউ করে চিৎকার করে। সকলেই প্রাণের ভয়ে এলোমেলো দৌড়াতে লাগলো, কিন্তু মুখোশধারী ডাকাত যেন তাদের অবস্থান নিয়েই এসেছিল। মুহূর্তে ছড়িয়ে পড়ে ঘর জুড়ে। কথা নেই, বার্তা নেই, কোনো চাওয়া নেই। ঘরের আসবাবপত্র, গয়নাগাটি সব আমানত রয়েছে। শুধু ঘরের মানুষগুলো লাশ হয়ে পড়ে আছে এলোমেলো ভাবে। তারানুরের পাশেই ফুলবানুর লাশটা ছটফট করছে। ফুলবানুর মাথার কাছে কুসুম, তারপর পুষ্পার 3 বছরের ছেলেটার লাশটা সোফার কাছে উল্টে পড়ে। তার পাশেই মাজিদের বয়স্ক শ্বশুরের রক্তাক্ত দেহটা। বসার ঘর আর ভাত ঘরের মাঝামাঝি দরজাটাই নদীর আর তার ছেলে তুতুলের লাশটা। সাজিদ, মাজিদ, আহাদ, তৌহিদ, সাদিক আর ইকবালের লাশটা ভাত ঘরে পড়ে এলোমেলো ভাবে পড়ে আছে। ডাকাত দলের সাথে তাদের ধস্তাধস্তি হয়েছে বেশ কিছু, কিন্তু তারপরও কেউ প্রাণে বাঁচতে পারেনি। ডাকাত দলের সংখ্যা বেশি হয়, ছেলেরা কেউ পেরে ওঠেনি। নিরস্ত্র ছিল না তারা। তবে এই 2-3 জন ডাকাত গুরুতর আহত হয়েছে মাজিদের হাতে। সেই আহত ডাকাতের অন্য ডাকাতরা দ্রুত সরিয়ে ফেলে। ধস্তাধস্তিতে সাদেক, ইকবাল, মাজিদ তিনজনেরই লুঙ্গি খুলে গেছে। উলঙ্গ অবস্থায় খালি দেহটা বারবার ঝাঁকিয়ে উঠছে শেষ নিঃশ্বাসের তাগিদে। এখনো সবার প্রাণ যায়নি। কয়েকজনের শেষ নিঃশ্বাস চলছে। তৌহিদ, সাজিদ, আহাদ শর্ট প্যান্ট পরা ছিল, তাই তাদের শরীরে অবশিষ্ট কাপড়টুকু বাকি ছিল। আসনুরের দেহটা নূরজাহানের ঘরের দরজার সামনে উল্টে পড়ে। আসনুরের শরীরটা নূরজাহানের ঘরে আর পা দুটো দরজার বাইরে ভাত ঘরে পড়ে আছে। আসনুর, ইকরা নূরজাহানের ঘরে পালাতে চেয়ে ডাকাতের হাতে সেখানেই জবাই হয়।
আসনুরের দেহখানার কোনো সারা শব্দ দেখা গেল না। তবে ইকরার লাশটা বেশ লাফাচ্ছে ঘু ঘু শব্দ করে। ইকরার পা দুটো আসনুরের পিঠে। ইকরার শরীরটা নূরজাহানের পড়ার টেবিলের পাশে পড়ে ইকরার দেহটা লাফানোতে লাথি পড়ছে আসনুরের পিঠের ওপর। মাজিদের ছেলে নুহাজ ভয়ে দৌড়ে গিয়ে নূরজাহানের ঘরে খাটের নিচে লুকিয়েছিল, কিন্তু তারও শেষ রক্ষা হয়নি। একজন ডাকাত নুহাজকে খাটের নিচ থেকে টেনে বের করে বুকে পাড়া দিয়ে গলায় ছুরি চালিয়ে জবাই করে। সিয়াম মাকে ফেরে পালিয়ে যেতে চেয়েছিল মাজিদের ঘরে। ডাকাতলের লোক সিয়ামকে মাজিদের ঘরের দরজার পেছন থেকে টেনে বের করে সেখানেই জবাই করে। শেফালি আর মাজিদের শাশুড়ি দৌড়ে রান্নাঘরের দরজা দিয়ে পালাতে চেয়েছিল। বোধহয় শেফালি আর মাজিদের শাশুড়ির লাশটা রান্নাঘরের দুয়ারে ছটফট করতে দেখা যায়। ওপরে টিনের চালে ঝুমঝুম বৃষ্টি, আর নিচের ঘরে ভেতরে লাশের বন্যা। ঘরের মেঝেতে লাল রক্তের স্রোত। সকলের গলায় ছুরি চালানোর কারণে চোখ উল্টে জিভ উল্টে কামড় পড়েছে সবার। কি নৃশংস হত্যাকাণ্ড, গা শিউরে ওঠার মতো। একই রাতে এই জায়গায় সপরিবারে 21 জনের গলা কেটে হত্যার নৃশংসতা হয়তো কোথাও ঘটেনি আজও। এই প্রথম শাহানার লাশটা বাইরে থেকে ঘরে এনে ফেলা হয়। সবগুলো লাশের ওপর কন্টেনারের কেরোসিন ঢেলে আগুন লাগানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মাঝে রশিদের অটোরিকশাটা বটগাছের কাছাকাছি আসতে দেখে কতগুলো ট্রাক বটগাছের নিচে দাঁড়িয়ে। সেখানে ছুরি রামদা হাতে দুজন লোক দাঁড়িয়ে। রশিদের অটোরিকশায় লাইট সেই লোকগুলোর দিকে পড়তে ডাকাত দুটি হৈ হৈ করে বাকি ডাকাত দলকে ডেকে সতর্ক করে। এদিকে ছুরি হাতে দৌড় দেয় রশিদের অটোরিকশা দাওয়া করতে। রশিদ ডাকাত দলদের দেখে ঘাবড়ে যায়। রাস্তা থেকে তৎক্ষণাৎ শিকদার বাড়ির দিকে তাকাতেই দেখে এই ঝুম বৃষ্টিতেও শিকদার বাড়িতে আগুন দাউ দাউ করে জ্বলছে। রশিদের পাশাপাশি হাসান, নূরজাহান তারাও ঘটনাটা সম্পূর্ণ দেখেছে। রশিদ গাড়ি থামিয়ে সামনে কি হচ্ছে দেখতে নেমেছিল। ডাকাত দলের উপস্থিতি পেয়ে লাফ দিয়ে পুনরায় গাড়িতে উঠে গাড়ি উল্টো ঘোরাতে চেয়ে আতঙ্কিত ভঙ্গিতে হাসানকে বলে, হাসান চাচাকেও ডাকাত পড়ছে, আপনাকেও বাড়িতে জান লইয়া পালান। রশিদ নিজের অটোরিকশা ঘোরাতে ঘোরাতে দুজন ডাকাত ঘিরে ফেলে তাদের। হাতে রামদা দিয়ে রশিদ হাসান, নূরজাহানকে আক্রমণ করে বসে। ডাকাত দলের সংখ্যা কম হওয়ায় হাসান, রশিদের হাতে দুজন ডাকাত আহত হয়ে রাস্তায় পড়ে। বাকি 50-60 জনের মতো ডাকাত দল হাসানদের ফিরে আসার খবর পেয়ে শিকদার বাড়ি থেকে দলে দলে বের হতে দেখে রশিদ, হাসান, নূরজাহান তিনজনে একত্রে চিৎকার করে গ্রামবাসীদের ডাকে, ডাকাত পড়ছে রে, বাঁচাও, তোমরা কেরা কই আছো, তাড়াতাড়ি বাইর হও রে, ডাকাত আইছে, গ্রামে ডাকাত পড়ছে, তোরা কেরা কই আছো, বাইর হ, বাঁচা রে, আমাগরে বাঁচা, শিকদার বাড়িতে ডাকাত পড়ছে, বাঁচা রে বাঁচা। নিস্তব্ধ নিশীতে সকলে ঘুমে। তার উপর এই ঝুম বৃষ্টিতে গ্রামবাসী রশিদ, হাসান, নূরজাহানের চিৎকার কেউ শুনতে পারছে না। যেমন শুনেনি শিকদার বাড়ির 21 জন মানুষের আত্মচিৎকারের শব্দ। দলে দলে ডাকাতদের দৌড়ে আসতে দেখে রশিদ হাসানকে বলে, হাসান চাচা, তুমি নূরজাহানরে লইয়া তাড়াতাড়ি পালাও, আমি গ্রামের মানুষ করে ডাইকা লইয়া আইতাছি। দুজন ডাকাতকে রাস্তায় ফেলে হাসান নূরজাহানের হাত ধরে কালী পাহাড়ের রাস্তা ধরে দৌড় দেয়। আর রশিদ গ্রামের রাস্তার দিকে। রশিদের অটোরিকশা থামানোর কিছুটা দূরে রাস্তার মাথায় কয়েকটা বাড়ি ছিল। তাজুল বাড়ি বলে মানুষ এই খণ্ডটাকে। এই খণ্ডে বেশ কয়েকটি পরিবার একত্রে বাস করে। নূরজাহান, হাসান, রশিদের হালকা পাতলা চিৎকার শুনে তাজুল রাস্তার পাশে জানালাটা খুলে রাস্তায় টর্চ টিপ দিয়ে হৈ হৈ করে ডেকে ওঠে, ওই কেডারে চিল্লাই, কেডা ওইখানে, ওই তাজুল চাচা, আমাগরে বাঁচাও, ডাকাত পড়ছে শিকদার বাড়িতে, বাঁচাও আমাগরে। রশিদ চিৎকারের সাথে সাথে রাস্তায় লুটিয়ে পড়ে। রশিদকে গুলি করা হয়েছে পিঠে। তাজুল সেই গুলির শব্দে চিৎকার করে গ্রামের আশেপাশের ঘুমন্ত মানুষদের ডেকে বলে, ওই তোরা কেডা আছো রে, শিকদার বাড়িতে ডাকাত পড়ছে, তোরা বাইর হ, বাইর হ। তাজুলের চিৎকারের সাথে সাথে আশেপাশের মানুষের ঘরে আলো জ্বলতে শুরু করে। গ্রামবাসীর ছেলে মেয়ে, ছোট বড় যার যা আছে সেসব নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি থেকে বের হচ্ছে। ডাকাডাকি করে একজন আরেকজনকে ডাকছে। আস্তে আস্তে পুরো গ্রাম জাগ্রত হচ্ছে ডাকাতের আভাস পেয়ে। গ্রামের মানুষ জেগে যাচ্ছে দেখে মুহূর্তে মুখোশধারী ডাকাত দল লাফিয়ে ট্রাকে উঠে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। কয়েকজন গ্রামবাসী লাঠি ছোড়া দা হাতে ডাকাতের গাড়ির পেছনে দৌড়ে কাউকে ধরতে পারেনি। গুলিবিদ্ধ রশিদকে ধরাধরি করে রাস্তা থেকে তুলতেই রশিদ মৃত্যুর আগে বলে যায় হাসান নূরজাহানকে নিয়ে কালীপাহাড়ের দিকে গেছে। কিছু ডাকাত দল তাদের পিছনে গিয়েছে মারতে, গ্রামবাসী হাসানকে বাঁচাতে। গ্রামের কিছু লোকজন দৌড়ে গেছে কালীপাহাড়ের দিকে, হাসান, নূরজাহানকে বাঁচাও। বাকি পুরো গ্রামবাসী হৈ হৈ করে দৌড়ে যায় শিকদার বাড়ির আগুন নেভাতে। এই ঝড় বৃষ্টির কারণে ডাকাতদের আগুন লাগানোটা পুরো শিকদার বাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি। অন্ধকার রাতে বৃষ্টির মাঝে পাহাড় পেয়ে হাসান নূরজাহানকে নিয়ে ওপরে উঠছে। দিশেহারা আতঙ্কে হাসান নূরজাহানকে নিয়ে কোথায় যাচ্ছে দিক বিদিক জ্ঞান নেই। দৌড়াতে দৌড়াতে নূরজাহান ক্লান্ত। পেছনে ডাকাতের হৈ হৈ চিৎকার শোনা যাচ্ছে। নূরজাহানদের ধরার জন্য তাড়া করছে। নূরজাহান প্রেগনেন্ট, দুর্বল শরীর, তারপর অনেকক্ষণ ধরে পাহাড়ি রাস্তায় এলোমেলো দৌড়ানোর কারণে প্রচন্ড পেটে ব্যথায় শ্বাস ফুলে উঠছে। নূরজাহান বড় একটা গাছ ধরে দাঁড়িয়ে পড়ে। শ্বাসের অভাবে হাঁপাতে হাঁপাতে খালি পেটে বমি করে বসে।
হাসানের শরীর কাঁপছে। তখন ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি করার সময় একজন ডাকাতের হাতে হাসানের পেটে ছুরি ঢুকেছে। এতে রক্তক্ষরণ বেশ হচ্ছে। হাসান নিজেও চোখ ঘোলাটে দেখছে, কিন্তু চিন্তা আতঙ্কে মাথা ফেটে যাচ্ছে হাসানের। বাড়ি থেকে ডাকাত দল বের হওয়ার সময় বাড়িতে আগুন জ্বলতে দেখেছিলেন তিনি। এখন বাড়ির মানুষগুলো সবাই সহি সালামতে আছে কিনা সে নিয়ে হাসানের চিন্তা হচ্ছে। এই পাহাড়ি ঘাঁটি থেকে নূরজাহানকে নিয়ে কিভাবে সহি সালামত বের হবে সেই পথও পাচ্ছেন না। তার উপর নূরজাহান অসুস্থ। হাসান দ্রুত নূরজাহানের পিঠে হাত বুলিয়ে বমি বন্ধ করতে চেয়ে বলে, আম্মা, এখানে থামলে হইব না, আর একটু কষ্ট করেন, আমাগো পেছনে ডাকাত পড়ছে, জানে বাঁচতে হইলে আমাগোটা এখন দৌড়াতে হইব, চলেন। নূরজাহান নিঃশ্বাসের অভাবে গাছের সঙ্গে শরীর টিকিয়ে দাঁড়িয়ে বলে, আমার প্রচন্ড পেটে ব্যথা করছে আব্বা, শরীর কাঁপছে, আমি মনে হয় জ্ঞান হারাবো, আমার শরীর চলছে না, আপনি চলে যান, বাড়িতে গিয়ে দেখেন সবার কি অবস্থা, আমি এখানেই কোথাও লুকিয়ে পড়বো, সকালে আমার খোঁজে আপনি মানুষ নিয়ে আইসেন। নূরজাহানের পেটে ব্যথা মানে গর্ভপাত হতে পারে। গর্ভবতী মেয়েদের দৌড়াদৌড়ি কিংবা টেনশন করতে নেই, তাহলে গর্ভপাত হতে পারে। হাসান নূরজাহানের গর্ভপাতের আলামত দেখে দিশেহারা হয়ে ওঠে। আশেপাশে দৌড়ে একটা গর্ত খুঁজে বের করে নূরজাহানকে সেই গর্তে ধরে নামিয়ে দেয়। রাতের অন্ধকারে গর্তটা দেখা যায় না কাছে না গেলে। হাসানের তলতলে মোটা পেট থেকে গড়গড় করে রক্ত ঝরে বৃষ্টির পানিতে মিশে যাচ্ছে। এটা নূরজাহান গর্তে নামার সময় খেয়াল করে। অন্ধকারের জন্য নূরজাহান এতক্ষণ দেখতে পায়নি, কিন্তু গর্তে নামার পর হাসানের পেট বরাবর নূরজাহানের মুখ ঠেকতে নূরজাহান আঁতকে উঠে হাসানের তলতলে পেট ছিঁড়ে পাকস্থলী দেখা যেতে। নূরজাহান তৎক্ষণাৎ থাবা মেরে হাসানের হাত চেপে হুম করে কেঁদে ওঠে, আব্বা, আব্বা, আপনার পেটে। আতঙ্কে থরথর করে কেঁপে উঠছে নূরজাহান। অতিরিক্ত আতঙ্কের জন্য নূরজাহানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কিন্তু হাসান নূরজাহানের কথা বুঝে পেটের বাম পাশটা চেপে ধরে অপর হাতটা নূরজাহানের মাথায় রেখে বলে, আমার কিছু হইব না আম্মা, আপনার চিন্তা কইরেন না, আমি কাল সকালে আইয়া আপনারে লইয়া যামো। খবরদার আম্মা, আমি না আউনের আগ পর্যন্ত আপনি কিন্তু গর্ত থেকে বাইর হইয়ান না, আশেপাশে ডাকাতের উপদ্রব বেশি, আপনি কিন্তু নিরাপদ না। নূরজাহান কাঁদছে অলরেডি হাসানের পাকস্থলী দেখা যাচ্ছে। এই পেট নিয়ে কিছুক্ষণ দৌড়াতে পারবে না, তার আগেই হাসান জ্ঞান হারাবে, নয়তো ডাকাতের হাতে ধরা পড়ে মরবে। নূরজাহান গর্ত থেকে উঠতে চেয়ে বলে, আমিও আপনার সঙ্গে যাব আব্বা, আপনার এই অবস্থায় আমি আপনাকে একা ছাড়তে পারবো না, মরলে বাপ বেরিয়ে একলগেই মরবো, চলুন। হাসান নূরজাহানকে থামিয়ে কসম দিয়ে বলে, আমার কসম লাগে আম্মা, আপনি ইহান থেকে বাইর হইয়েন না, আমার চিন্তা কইরেন না, আমি ঠিক ফিরে আমো আপনারে নিতে। নূরজাহান তারপরও হাসানের হাত চেপে কাঁদছে। হাসান কম্পিত হাতটা নূরজাহানের মাথায় পরম আবেশে বুলিয়ে দিয়ে বলেন, আপনারে বাঁচতে হইব আম্মা, আমার নাতি নাতনিগুলো লাইগা আপনারে বাঁচতে হইব, আপনি বাঁচবেন আম্মা, আপনার এই আপা যতদিন বাচ্চা আছে ততদিন কেউ আপনারে মারতে পারবো না, আপনি বাঁচবেন। নূরজাহান কাঁদতে কাঁদতে টেনে নিজের গায়ের শাড়িটা খুলে হাসানের পেট বরাবর কয়েকবার পেঁচিয়ে বেঁধে দেয়, যাতে দৌড়াদৌড়িতে হাসানের পেট ছিঁড়ে পাকস্থলী না বেরিয়ে যায়। হাসান নূরজাহানকে বাধা দিতে চাইলে নূরজাহান বাধা মানেনি, ইজ্জতে থেকে বাবার জীবন বড়। হাসানের গায়ের রক্তে ভেজা সাদা ফতুয়াটা টেনে খুলে হাসান নূরজাহানকে পরতে দেয়। নূরজাহান বাবার রক্তে ভেজা রক্তাক্ত ফতুয়াটা পরে নেয় শরীরে। হাসান যাওয়ার আগে নূরজাহানের কপালে চুমু খেয়ে শেষ বিদায় নেয়। নূরজাহান গর্তে বসে হাসানের দৌড়ে চলে যাওয়া দেখে মুখ চেপে কাঁদতে কাঁদতে। ঠিক একইভাবে একদিন আয়েশাও নূরজাহানকে এইভাবে গর্তে লুকিয়ে পালিয়েছিল ফিরে আসবে বলে, কিন্তু আয়েশা আর কোনো দিন ফিরে আসেনি নূরজাহানের কাছে, ফিরে এসেছিল আয়েশার লাশ। আজ একই পথে হাসানও দৌড়াচ্ছে নূরজাহানকে ফিরে আসার ওয়াদা করে। হাসান কখনো ফিরে আসতে পারবে কিনা নূরজাহান জানে না, তবে নূরজাহান খুব করে আল্লাহর কাছে দোয়া চাইছে হাসান যেন তার কথা রাখতে পারে, কাল সকালে যেন সত্যি সত্যি হাসান নূরজাহানকে নিতে আসতে পারে। আয়েশার মতো হাসানও যেন ধোঁকা দিয়ে হারিয়ে না যায়, সত্যিই ফিরে আসুক হাসান।